দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করছে মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না, ওবায়দুল কাদেরের মন্তব্য। বললেন, ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি। আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর। সাধারণ ক্রেতারা দিশেহারা। মাছ সহ জলজ প্রাণী বাঁচার অক্সিজেন নেই ঢাকা ঘেঁষা নদীগুলোতে। ঠাকুরগাঁয়ে নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকা অপচয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের প্রতিনিধিত্ব নয়, বরং আওয়ামী লীগ ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে। শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে। আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে। পরিবর্তনটা আগামীকাল না, পরিবর্তনটা তারা গতকাল চায়, আগামীকাল চায় না, পরিবর্তন গতকাল চায়। বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে, কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিমের সাথে যুদ্ধ চলছে। তো জনগণ সবসময় জয়ী হয়, এটা বিশ্বের ইতিহাস, এটা বাংলাদেশেরও ইতিহাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে। যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনো আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। শুধু আশা নয়, বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব, কারণ জনগণের পক্ষের যে আন্দোলন, সত্যের পক্ষের যে আন্দোলন, ন্যায়ের পক্ষের যে আন্দোলন, রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের অধিকারের সাথে স্বাধীনতা রক্ষার্থে সমমনা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না, ভাতের অধিকার না, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে। এই ফ্যাসিস্ট ব্যবস্থা আমাদের জীবনকে নাভিশ্বাস করেছে, সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে দিচ্ছে। ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা। অন্তত 7ই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে। সেটা কি বড় দল বিএনপি, কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি। সরকার বিরোধী আন্দোলন বেগবান করার আহ্বান জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শনিবার সমাবেশ করবে বিএনপি। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ বিরোধী নেতাদের। ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানান তারা। অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি সরকার। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব, আসুন এখনো পদত্যাগ করুন,
লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই, লজ্জা হয় না? এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শনিবার নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বিএনপি। বেগম জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবানের কথাও জানান তিনি। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ ৫-৬ বছর ধরে বন্দী। বেগম জিয়ার মুক্তির দাবির পাশাপাশি জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন, তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না বলে মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তাই এখানে পাল্টাপাল্টির কিছু নেই। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হন। বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা। ১০-২০ বছরই পরে প্রথম ব্যস্ত আছে ৫৫ টাকা আলু বেশি। নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহ ১৫ দিন এই দাম বিঘায়, তারপর অটোমেটিক ১০০-১৫০ টাকা বালায় পরে। এই বছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি ৬০ টাকা কেজি, আর পাল্লা পাল্লা নিলে ৫৬ টাকা। আগে কিনেছি হচ্ছে ৮০ টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে ১০০ টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি ৯১ টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে ৪৮০ টাকা, কেজি বেশি ১০০ টাকা।
আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার 450 টাকা, 90 টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম 144, 145 টাকা ডজন, আর এই সাদা মুরগির ডিম আছে ওইটা 135 টাকা ডজন, খাসির ডিম 180 টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না এখন, বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে 20 টাকা কমে গেছে। ঈদের আগে ছিল 180, 190 টাকা এরকম ছিল, 20 টাকা কমছে। 50 থেকে 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও 200 টাকার বেশি। এক পা মরিচ যদি 60 টাকা হয়, এই স্বাভাবিক কিছু? কালকা ছিল 160 টাকা, আজকে 200 টাকা কেজি, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে, আমাদের তো আর কিছু করার নেই। আসে বলেন, আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে না। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল, পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার চারপাশে নদীগুলোর পানিতে মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মাছ বা জলজ প্রাণী পানিতে বেঁচে থাকতে হলে 5 মিলিলিটার অক্সিজেন দরকার। ঢাকার চারপাশে নদীগুলোতে বর্ষাকালে 1 মিলিলিটার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। শিল্প কলকারখানার বর্জ্য, নগরীর সোয়ারেজের ময়লা আবর্জনার বিষাক্ত পানি গলা টিপে মারছে নদীগুলোকে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। এক সময়ের ভরা যৌবনা বুড়িগঙ্গা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু বুড়িগঙ্গা নয়, শিল্পপতিদের ভয়াল থাবা আর অপরিকল্পিত নগরায়নে দূষিত হয়ে মরতে বসেছে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা নদী। শিল্প বর্জ্য আর নগরীর ময়লা আবর্জনার পানি গিয়ে সরাসরি পড়ছে ঢাকার চারপাশের নদীগুলোতে। কালো কুচকুচে এই পানি এতটাই দূষিত আর নোংরা, নদীপাড়ে বসবাস করা মানুষ আর এই পানি ব্যবহার করতে পারছে না। ময়লা আবর্জনার দুর্গন্ধে নদীপাড়ে টেকা দেয়। ড্রেন নদীর সাথে যোগাযোগ লাইন করে দিয়েছে, এতে মাছ, মানুষ, আশেপাশে মানুষও থাকতে পারে না ময়লার গন্ধে। বর্ষার দিনে একটা নৌকা যাইতে পারতো না, পরে কাটালে ছাড়লে সদরঘাট দিয়ে পৌঁছাইতো। এত সুট ওই মেলবেটুরির পানিগুলো নামে তো আরো বরবাদ। ড্রেনের পানি, পেট্রির পানি, এলাকার পানি, বৃষ্টির পানি সবগুলো তো নদীতে নামে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে এখন আর মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই। শিল্প বর্জ্য আর সোয়ারেজের ময়লা পানি ফেলা বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ইন্ডাস্ট্রিগুলা যে সময় ছাড়পত্র নিচ্ছে, তখন কিন্তু তারা বলছে তারা ইটিপি চালাবে এবং পানিটা ক্লিন করে ফেলাবে। এটার কোনো কোনো নিয়ম নীতিই নাই, কারণ ঢাকার আশেপাশের নদীগুলিতে ডিজলভ অক্সিজেন 1 মিলিমিটারও বর্ষার সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 5 মিলিগ্রাম পার লিটার দরকার, হ্যাঁ, আপনার মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য। এইভাবে যদি একটা শহরের যে প্রাণ, যে শাখা নদীগুলি, এগুলি যদি এইভাবে দখল এবং দূষণে কবলে পড়ে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই শহর কিন্তু আসলে আর বসবাস উপযুক্ত থাকবে কিনা এটা সন্দেহের বিষয়। নদীগুলোর দূষণ রোধে এখনই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেমস নদীতে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত, কিন্তু শোধন ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে। এর জন্য আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয় এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে। এখন এই আইনটা কে রক্ষা করবে? শিল্পপতিরা, সরকার? এটা আমরা জানি না। ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুরাগ থেকে বুড়িগঙ্গা, বাঁচলে নদী, বাঁচবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার আশপাশের নদীগুলোকে এখনই দূষণমুক্ত করা জরুরি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গা, ঢাকা। ঠাকুরগাঁয়ে 80 কোটি টাকা ব্যয়ে 7টি নদী ও একটি খাল খনন করা হলেও সঠিক পরিকল্পনার তদারকির অভাবে অল্প সময়ে নদীগুলো আগের অবস্থায় ফিরে গেছে। নদী খননের কাজের কাজ কিছুই হয়নি, বরং টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ভূগর্ভের পানির ব্যবহার বাড়ায় পানির স্তর নিচে চলে যাচ্ছে, ফলে খনন করা নদীতে পানি থাকছে না।
ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে রিপোর্ট। ঠাকুরগাঁও জেলায় নদ নদী রয়েছে 14টি। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খাল সহ 7টি নদী খনন করে। 204 কিলোমিটার পথের এই 7টি নদী খননে ব্যয় হয়েছে 80 কোটি 3 লাখ টাকা। জেলা শহরের ওপর বয়ে গেছে টাঙ্গন, সেনুয়া ও শুক নদী। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্তমানে পলিতে পূর্ণ। শুকনো মৌসুমে হয় ধান চাষ। আমরা ভাবছিলাম যে বালুটা উঠাইলো আমাদের উপকার হবে, আর পানি গাঞ্জি বর্ষার দিনে মনে হয় উঠবে না। ফুরের দুই পাশে যে বালুগুলা ভরাট করলো, বালুগুলাও নাই। যে নদী আগের নদী আছে। আমরা আতঙ্কের মধ্যে আছি এখনো মানুষগুলা। নদীগুলোর নামমাত্র দায়সারাভাবে খনন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। যেই বর্ডারটা দিত বর্ডারটাও দিল না, আর মাটিও নাই। সরকার যে এত টাকা খরচ করতেছে কোনো লাভ হচ্ছে না। এখন আমরা ওই যে ভাষণ যে ডুববে আমাদের বাড়িঘর। যখন যেই সরকার থাকে সেই সরকারের দলের যে লোক আছে তারাই আপনার মেজর অংশটা তারাই নেতৃত্ব দেয়, তারাই করে। নদী খনন আর এই মাটির কাজ, এটা আমাদের বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টে বলে এর একটা মানে গ্যাপ, এর একটা ফাঁক আছে। সরকারের নদী খননের উদ্যোগটি কাজে আসছে না বলে মনে করেন জেলার বিশিষ্টজনরা। নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত রয়েছেন। তারা এই ব্যাপারটি সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে যদি খনন কাজটা করতেন তাহলে এটা এলাকার জন্য একটা সুফল বয়ে আনতে পারত। ভরাট নদীগুলো খননের উদ্যোগ নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ঠাকুরগাঁও জেলায় আমাদের যে সাধারণ ভূমির স্তর সেটি 60 মিটার পিডব্লিউডি, যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 60 মিটার উঁচুতে। এই কারণে ঠাকুরগাঁও জেলার যে পানিগুলো আছে সেটা খুব দ্রুত নেমে যায়, ফলে ঠাকুরগাঁও জেলার পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। নদী রক্ষায় ও পানি প্রবাহ ঠিক রাখতে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি নামমাত্র খননে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছার পর সহ অধিনায়ক তাসকিন আহমেদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ। যেটুকু সফলতা সেটি তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে বোলারদের কাছ থেকে এসেছে। সব মিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে টাইগারদের। সহ অধিনায়ক তাসকিন আহমেদ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টানেন। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ অফ ফর্মে থাকা দলের বাজে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলেও মনে করেন এই অভিজ্ঞ পেসার। স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের সমাবেশ থেকেই ঘোষণা দেওয়া হয়। একই সাথে শহরের যেখানে তাকে দেখা যাবে সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। রাজশাহী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের হত্যাকারীর ইন্ধনদাতা হিসেবে সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনকে দায়ী করে বৃহস্পতিবার আপত্তিকর বক্তব্য দেন শাহরিয়ার আলম। প্রতিবাদে শুক্রবার বিকেলে সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ। সভা শেষে সাহেববাজার 0 পয়েন্টে শাহরিয়ার আলম এমপির কুশপুত্তলিকা দাহ করা হয়।
বক্তারা শাহরিয়ার আলমকে হাইব্রিড নেতা আখ্যা দিয়ে বলেন, মন্ত্রিত্ব হারিয়ে পাগলের প্রলাপ বকছেন তিনি। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের হৃদয়ে আঘাত করে দেয়া বক্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মুসলিম উম্মার ঐক্য না থাকায় শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা ঘটছে। গাজায় যা হচ্ছে তা সহ্য করার মতো নয়। গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT এর 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বর্তমানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, সেজন্য মনুষ্যত্ব ভালোবাসা চলে গেছে, ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছে মানুষ। এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী। বলেন, প্রযুক্তির এই যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং জেনেটিক্স আমাদের বিশ্বকে নতুন আকার দিচ্ছে, সেখানে IUTর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস আরও বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্রে প্রদর্শনী দেখার পর এমন আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র গণমানুষের দল, আর অন্য সব রাজনৈতিক দল হয় ক্যান্টনমেন্টে তৈরি, নয়তো স্বাধীনতা বিরোধী। শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট আওয়ামী লীগ গড়তে নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের 75 বছর পূর্তি ও 6 দফা দিবস উপলক্ষে এই সংবাদ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারটি 3 বছর ধরে পরিত্যক্ত। কাজ শেষে ঠিকাদার কর্পোরেশনকে বুঝিয়ে না দেয় নষ্ট হচ্ছে পরীক্ষাগারটির যন্ত্রপাতিও। অচল অবস্থা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করলেও তা কোনো কাজে আসছে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় সিটি কর্পোরেশন। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার 53 বছরেও দেশে নিশ্চিত করা যায়নি নিরাপদ খাদ্য। ভেজাল খাদ্যের কারণে বাড়ছে নানা রোগ ব্যাধি। অসাধু ব্যবসায়ীদের বারবার জরিমানা করেও বন্ধ হয়নি এই অনাচার। তাই ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতে 2013 সালে এডিবির অর্থায়নে ঢাকা ও চট্টগ্রামে 2টি খাদ্য পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই বছরই অক্টোবরে চট্টগ্রাম মহানগরীর বিবিরহাটে খাদ্য পরীক্ষাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 30 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির নির্মাণ শেষ হয়। 8000 বর্গফুটের খাদ্য পরীক্ষাগারটিতে স্থাপন করা হয়েছে 6টি ল্যাব, কিন্তু পরীক্ষাগারটি এখনো পর্যন্ত কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়নি। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। যে আধুনিক খাদ্য পরীক্ষাগার যেটি আমরা এখানে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি 2021 সালে এটার কার্যক্রম শেষ হয়েছে এবং এটি আপনার বিদ্যুৎ বিল সহ যাবতীয় পরিচালনা ব্যয় কিন্তু আমরা নির্বাহ করে যাচ্ছি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এখনো পর্যন্ত আমাদেরকে এই স্থাপনাটা বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা প্রতিনিয়ত তাগাদা দিয়ে যাচ্ছি। ভেজাল বিরোধী আমরা অভিযান পরিচালনা করি। নিরাপদ খাদ্য দপ্তর কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন, এই নমুনাগুলো কিন্তু সবগুলো ঢাকায় পাঠাতে হয়। আর এটা কিন্তু ফাংশনে করা গেলে আর কোনো এগুলো কিন্তু ঢাকায় পাঠাতে হবে না। খাদ্য পরীক্ষাগার ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে এটি দ্রুত চালুর দাবি নাগরিক সমাজের। একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে সেটা পরীক্ষায় যেতে পারছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। চট্টগ্রামের যত বেকারি থেকে শুরু করে মানে খাদ্যদ্রব্য উৎপাদন করে সবগুলোই ভেজাল, আমদানিকৃত পণ্য সহ। ফলশ্রুতিতে আমরা চাই যে এটা অতি সত্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে একটা নিষ্ঠাবান কর্মী কর্মকর্তা এবং যারা প্রশিক্ষিত, যারা এখানে যারা সায়েন্টিস্ট হোক কিংবা যারা টেকনিশিয়ান সেরকম নিয়োগ দিয়ে অন্তত আমাদের জীবনটা বাঁচানোর জন্য এই ব্যবস্থাটা অচিরেই নেবেন। এই যে ফুড সেফটি ল্যাব যেটা করা হলো, এইটা ঠুনকো অজুহাতে যে কার্যকর হচ্ছে না, এটাকে ফাংশনিং করা যাচ্ছে না, এটা হলো খুবই দুঃখজনক একটি ঘটনা। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ফলে এটা কাজে আসবে না, এর থেকে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না। চালু হলে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই পরীক্ষাগারে নির্ধারিত ফি দিয়ে যে কেউ যাচাই করতে পারবেন খাবারের মান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
চট্টগ্রাম বন্দরে পানির ফিল্টারের চালানে আনা 5 কোটি টাকার 50 লাখ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস। মিথ্যা ঘোষণায় আনা এসব সিগারেট জব্দ করা হয় বৃহস্পতিবার রাতে। কাস্টম জানায় এমভি কোটা অঙ্গন জাহাজে করে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় কন্টেইনারটি। জাহাজ থেকে সন্দেহজনক কন্টেইনারটি নামানো হয় জেটিতে। এরপর কন্টেইনার খুলে পাওয়া যায় বিদেশি সিগারেট। ভোর 4টা পর্যন্ত চলে সিগারেট গণনা। চালানটি আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বের করতে তৎপরতা শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান জানান, চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোম্পানি। আমদানির ঋণপত্র খোলা হয়েছে ঢাকার হামকো কর্পোরেশনের নামে। তারা মূলত পানি শোধনের যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খুলেছিল। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাম্য ও অধিকার ভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সংগঠনের বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে শুভানুধ্যায়ী, উপদেষ্টা ও ছাত্রপক্ষের সদস্যদের নিয়ে গণতন্ত্রের অঙ্গীকার সমুন্নত করার প্রত্যয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস ও গণমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার। ছাত্র রাজনীতির ঐতিহ্য ও গৌরব উজ্জ্বল ইতিহাস মিলান করার জন্য সরকারকে অভিযুক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি। সন্ধ্যায় উপজেলার তারাবো পৌর এলাকায় রূপসী কাজীবাড়িতে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বক্তারা আগামী দিনের আন্দোলনে তরুণদের সামনের সারিতে থাকার আহ্বান জানান। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি স্থাপত্য সপ্তাহ 2024-এর উদ্বোধন হয়েছে। এআইইউবি ক্যাম্পাসে 4 দিনব্যাপী স্থাপত্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন, স্থাপত্য বিভাগের শিক্ষক শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের 300-র বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ের উপর স্থাপত্য বিভাগ আয়োজন করেছে স্থাপত্য নকশা প্রতিযোগিতা, প্রদর্শনী, বক্তৃতা ও কর্মশালার। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নীলকমল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রাজধানীর বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে গার্ল গাইডের 10টি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সারা দেশ থেকে হলদে পাখি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করে প্রতিযোগিতার মাধ্যমে 31 জন এই যোগ্যতা অর্জন করে। সনদ ও ব্যাজ প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ জনগণের নয়, ভারতের প্রতিনিধিত্ব করছে, মন্তব্য নেতাদের। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করে না, ওবায়দুল কাদেরের মন্তব্য। বললেন, ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি। সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি, আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর, সাধারণ ক্রেতারা দিশেহারা। মাছ সহ জলজ প্রাণী বাঁচার অক্সিজেন নেই ঢাকা ঘেঁষা নদীগুলোতে। ঠাকুরগাঁয়ে নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকা অপচয়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।